খবরের কাগজে বা টিভিতে জিডিপি, জিএনপি এই শব্দগুলো তো আমরা রোজই শুনি, তাই না? কিন্তু এগুলোর আসল মানেটা কি? চলুন আজকে অর্থনীতির এই কঠিন কঠিন শব্দগুলোর ঝট খুব সহজ করে ছাড়া যাক। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে। দেখুন, এই সংখ্যাগুলো হচ্ছে বলতে পারেন একটা দেশের অর্থনীতির হেলথ রিপোর্ট কার্ডের মতো। তো চলুন না, আজ সবাই মিলে এই রিপোর্ট কার্ডটা পড়া শিখে নিই। তো প্রথমেই আসা যাক সবচেয়ে পরিচিত শব্দটা নিয়ে, জিডিপি। পুরোটা বললে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো দেশের অর্থনৈতিক শক্তি কতটা তা মাপার জন্য কিন্তু এটাই হলো একদম প্রথম আর সবচেয়ে জরুরি একটা মাপকাঠি। ব্যাপারটা আসলে খুবই সোজা। ধরুন একটা দেশের বর্ডারের ভেতরে এক বছরে মোট যা যা জিনিস তৈরি হচ্ছে বা যত রকমের সেবা দেওয়া হচ্ছে, মানে একদম চালডাল থেকে শুরু করে আধুনিক স্মার্টফোন, আবার ডাক্তারের সেবা থেকে শুরু করে সফটওয়্যার বানানো, এই সব কিছুর মোট আর্থিক মূল্যটাই হলো জিডিপি। এখানে মূল কথাটা মনে রাখতে হবে, জিডিপির একটাই নিয়ম। প্রোডাকশনটা কোথায় হচ্ছে, কে করছে সেটা ম্যাটার করে না। মানে উৎপাদনকারী বাংলাদেশি হোক বা বিদেশি, তাতে কিছু যায় আসে না। যতক্ষণ প্রোডাকশনটা দেশের সীমানার ভেতরে হচ্ছে, ওটা জিডিপিতে যোগ হবেই। আচ্ছা, একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন বাংলাদেশের একজন কৃষক, তিনি ৫ কোটি টাকার ধান উৎপাদন করলেন। এটা তো দেশের ভেতরেই হয়েছে, আর তিনি এই দেশেরই নাগরিক। সোজা হিসাব, এই ৫ কোটি টাকা আমাদের জিডিপিতে যোগ হয়ে গেল। এবার ভাবুন, একটা বিদেশি কোম্পানি, ধরুন একটা মোবাইল কোম্পানি, তারা বাংলাদেশে একটা ফ্যাক্টরি দিয়ে ২ কোটি টাকার ফোন বানালো। এখন কি হবে? যেহেতু প্রোডাকশনটা বাংলাদেশের মাটিতেই হচ্ছে, ঠিক ধরেছেন, এই ২ কোটি টাকাও আমাদের জিডিপিতেই যোগ হবে। তাহলে মোট জিডিপি কত হলো? আগের ৫ কোটি আর এই ২ কোটি মিলে ৭ কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন, জিডিপির জন্য লোকেশনটাই সব। কিন্তু একটা কথা আছে, জিডিপি তো কেবল দেশের ভেতরের ছবিটা দেখালো। আচ্ছা, আমাদের যে লাখ লাখ মানুষ দেশের বাইরে কাজ করছেন, তাদের আয়ের কি হবে? সেই হিসাবটা আসবে কোত্থেকে? হ্যাঁ, সেই গল্পটা জানতে হলেই আমাদের বুঝতে হবে জিএনপি, মানে ক্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপির ফোকাস কিন্তু একদম উল্টো। এখানে লোকেশন নয়, বরং নাগরিকত্বটাই আসল। মানে প্রশ্নটা হলো, একটা দেশের নাগরিকরা তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন মোট কত টাকা আয় করল। একজন বাংলাদেশি নাগরিক দেশে বসে যা আয় করছেন সেটাও যোগ হবে। আবার ধরুন তিনি আমেরিকায় বসে যা আয় করছেন সেটাও জিএনপিতেই যোগ হবে, কারণ একটাই, তিনি বাংলাদেশের নাগরিক। তাহলে দেখুন, মূল পার্থক্যটা কিন্তু খুবই পরিষ্কার, তাই না? জিডিপি হলো একটা দেশের ম্যাপের ভেতরের গল্প, আর জিএনপি হলো সেই দেশের পাসপোর্টের গল্প। একটা হলো দেশের সীমানার ভেতরের আয়, আর অন্যটা হলো দেশের নাগরিকদের আয়, তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন। আচ্ছা, তাহলে জিএনপি ক্যালকুলেট করে কিভাবে? এর একটা খুব সোজা ফর্মুলা আছে, একদম ৩টে স্টেপ। ১. দেশের জিডিপি দিয়ে শুরু করতে হবে। ২. এর সাথে যোগ করতে হবে বিদেশে থাকা আমাদের দেশের নাগরিকদের আয়, মানে রেমিটেন্স। আর ৩ নম্বর স্টেপটা হলো, আমাদের দেশে যে বিদেশিরা কাজ করছেন তাদের আয়টা বাদ দিয়ে দিতে হবে। ব্যাস, এই যোগ বিয়োগ করলেই পেয়ে যাবেন জিএনপি। তো জিডিপি আর জিএনপির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু অর্থনীতির ছবিটাকে যদি আরও একটু ঝকঝকে, আরও নিখুঁতভাবে দেখতে হয়, তাহলে আমাদের আরও দুটো জিনিস বুঝতে হবে। একটা হলো এনএনপি আর অন্যটা হলো মাথাপিছু আয়। একটা জিনিস ভাবুন তো, যখন কোনো ফ্যাক্টরিতে কিছু তৈরি হয় তখন তো মেশিনপত্র ব্যবহার হয়, তাই না? আর ব্যবহার হতে হতে সেগুলোর তো একটা ক্ষয় হয়, মেরামতের দরকার পড়ে। এই যে ক্ষয়ক্ষতি, যেটাকে ইংরেজিতে বলে ডিপ্রিসিয়েশন, এই খরচটাও তো আসলে প্রোডাকশনেরই একটা অংশ। তো জিএনপি থেকে যখন এই ক্ষয়ক্ষতির খরচটা বাদ দেয়া হয়, তখন যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হলো এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটা কিন্তু আয়ের একটা অনেক বেশি রিয়েলিস্টিক ছবি দেয়। চলুন একটা উদাহরণ দেখা যাক। ধরুন একটা ফ্যাক্টরির মোট উৎপাদন, মানে জিএনপির অংশ হল ১০ কোটি টাকা। কিন্তু এই প্রোডাকশন করতে গিয়ে তাদের মেশিনের পেছনে ক্ষয়ক্ষতি হল ধরুন ৫ লাখ টাকার। তাহলে এই খরচাটা তো বাদ দিতে হবে, তাই না? তো ১০ কোটি থেকে ৫ লাখ বাদ দিলে যা থাকে, মানে ৯ কোটি ৯৫ লাখ টাকা, এটাই হলো আসল আয় বা এনএনপি। তাহলে কি দাঁড়ালো? এনএনপি আমাদের অর্থনীতির একটা অনেক বেশি খাঁটি ছবি দেয়, কারণ এটা শুধু আয়টাই দেখে না, আয়ের জন্য যে খরচটা হচ্ছে সেটাও হিসাবে ধরে।
এক কথায় অর্থনীতির আসল শক্তি বুঝতে এনএনপি আমাদের অনেক বেশি সাহায্য করে। এবার চলুন সবচেয়ে সহজ কনসেপ্টটা বুঝি, মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। এটা একদম সহজ পাটিগণিত। দেশের মোট জাতীয় আয়কে যদি দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে দেন, তাহলেই মাথাপিছু আয় বেরিয়ে আসে। মানে গড়ে একজনের ভাগে কত টাকা পড়ছে সেই হিসাব। কিন্তু এর গুরুত্বটা কি? দেখুন, মাথাপিছু আয় থেকে একটা দেশের মানুষের গড় জীবনযাত্রার মান কেমন সে সম্পর্কে একটা মোটা দাগে ধারণা পাওয়া যায়। হ্যাঁ, এটা ঠিক যে এটা একটা অ্যাভারেজ হিসাব, সবার আয় তো সমান নয়, কিন্তু তারপরেও এটা অর্থনীতির একটা খুব জরুরি ইন্ডিকেটর। তো আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম, চলুন সবকিছুকে একবার এক জায়গায় এনে গুছিয়ে নেওয়া যাক। সবশেষে আরেকটা ইন্টারেস্টিং জিনিস জেনে রাখি, সেটা হলো জিআরপি বা গ্রস রিজনাল প্রোডাক্ট। এটা আর কিছুই না, জিডিপিরই একটা ছোট ভাই বলতে পারেন। যখন পুরো দেশের হিসাব না করে শুধু একটা নির্দিষ্ট অঞ্চলের, ধরুন একটা জেলা বা একটা বিভাগের মোট উৎপাদন মাপা হয়, তখন সেটাকে জিআরপি বলে। এই যে দেখুন, এখানে সবগুলো কনসেপ্টকে এক জায়গায় আনা হয়েছে। তাহলে মূল ব্যাপারটা কি? আমরা জিডিপি দিয়ে শুরু করে তারপর জিএনপি আর শেষে এনএনপিতে এসে অর্থনীতির একটা ক্রমশ পরিষ্কার আর বাস্তব ছবি দেখতে পাই। জিডিপি দেখাচ্ছে দেশের ভেতরের শক্তি, আর জিএনপি দেখাচ্ছে নাগরিকদের গ্লোবাল অর্থনৈতিক ক্ষমতা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই সব সংখ্যা মানে জিডিপি হোক বা মাথাপিছু আয়, এগুলো অর্থনীতির স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলোই কিন্তু পুরো গল্পটা বলে না। এগুলো দিয়ে হয়তো আয় বা উৎপাদন বোঝা যায়, কিন্তু একটা দেশের মানুষের জীবনযাত্রার সম্পূর্ণ ছবিটা সবসময় এতে ফুটে ওঠে না। তাই শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, অর্থনৈতিক উন্নতির এই বড় বড় সংখ্যাগুলো কি আসলেই একটা দেশের মানুষের আসল সুখ, ভালো শিক্ষা বা স্বাস্থ্যকর জীবনের মতো জরুরি বিষয়গুলোর সম্পূর্ণ গল্পটা আমাদের বলতে পারে? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?